নমস্কার, শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে। সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কলকাতার বাসিন্দা। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম হচ্ছে সুকন্যা, বাড়ি কলকাতায়। কাজের সূত্রে কলকাতায় থাকি, কিন্তু আমার আসল বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। ঠিক আছে, তো আমি পেশায় একজন সাংবাদিক। তো বিষয়টা এরকম, যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজকে প্রায় 1.5-2 বছর আগের ঘটনা। আমার নিজের স্কুলে ঘটে যাওয়া ঘটনা, মানে যে স্কুলে আমি ছোটোবেলায় পড়তাম সেই স্কুলেই ঘটনাটা ঘটেছে আর কি, আমার নিজের সঙ্গে 1.5-2 বছর আগে। তো বিষয়টা এরকম হচ্ছে যে আমার যে অফিসে আমি কাজ করি সেখান থেকে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়। যে প্রজেক্টে বলা হয় যে পশ্চিমবঙ্গের যে কোনো 3টে জেলা সিলেক্ট করতে। সেই জেলার বিভিন্ন স্কুলগুলো, মানে যেসব স্কুল পিছিয়ে পড়ে রয়েছে, মানে ইংলিশ মিডিয়াম নয়, যেসব বেঙ্গলি মিডিয়াম স্কুল পিছিয়ে পড়ে রয়েছে, সেই সব স্কুলে গিয়ে ছবি তুলতে এবং তাদের সেই স্কুলের টিচার, প্রিন্সিপাল এবং বাকি যে স্টাফগুলো রয়েছে তাদের সাথে কথাবার্তা বলতে এবং জিজ্ঞেস করতে যে সরকার তাদের কেমন কী সাহায্য করে না করে, কতটা সাহায্য তার সরকার থেকে পায়, এই সব কিছু খুঁটিনাটি ওই স্কুলগুলোর সম্বন্ধে লিখে নিয়ে আসতে। মানে একটা ডকুমেন্টারি বানাতে বলেছিল আমাকে, এবং আমার সঙ্গে আরও দুজনকে দেয়। তারা আমার থেকে জুনিয়র, একজনের নাম মনীষ, একজনের নাম সোহম। ঠিক আছে, তো ওদের দুজনকে আমার সঙ্গে যেতে বলে। এবার যেহেতু আমি নদিয়া জেলায় থাকি, নদিয়াতে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, নদিয়া কৃষ্ণনগরে। তো সুতরাং আমাকে নদিয়া জেলা আমি নিজের থেকে সিলেক্ট করেছিলাম, এবং আমাকে আরও যে দুটো ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছিল আর কি, জেলা, সেটা হচ্ছে একটা বর্ধমান, একটা বাঁকুড়া। এই 3টে জেলা আমাকে বলেছিল কাজ করতে, 3টে জেলার উপরে। তো আমি শুরু করে দিই কাজ। প্রথমে বর্ধমান বাঁকুড়া দুটো কমপ্লিট করি। বর্ধমান বাঁকুড়া বিভিন্ন স্কুলে যাই, সেখানকার স্কুলগুলোর অবস্থা দেখি। হ্যাঁ, ওখানকার স্কুল প্রিন্সিপাল, হেডমাস্টার যারা রয়েছে, স্টাফ যারা রয়েছে, তাদের প্রত্যেকের সাথে কথাবার্তা বলি, কী পরিস্থিতি রয়েছে না রয়েছে, প্রত্যেকের ছবি তুলি, স্কুলের ছবি তুলি বিভিন্ন জায়গা। তো সব কিছু কাজ ফাজ মিটিয়ে তো আমি ঠিক করেছিলাম যে নদিয়াটা আমি লাস্টে রাখবো। তো নদিয়ার কাজ ফাজ মিটে সব কিছু শেষ করে আমি আমার বাড়িতে কয়েকদিন থেকে আসবো। মানে সোহম আর মনীষ দুজনে ওরা চলে আসবে, কাজ বাজ যেটা করবো আমরা সেটা ওরা দুজন নিয়ে চলে আসবে অফিস কলকাতায়। আমি কয়েকটা দিন বাবা মার কাছে থেকে আসবো, এটা হচ্ছে প্ল্যান। সেই জন্য নদিয়া জেলাটাকে আমি সবার শেষে রেখেছিলাম আর কি। তো যাই হোক, নদিয়াতে যাই। প্রথমে বাবা মার সাথে নিজের বাড়ি যাই আর কি। তো বাবা মা আমাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ আমি কিছুই সেরকম বলে আসিনি যে আসবো বা কিছু। তো অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে হঠাৎ করে এখানে কী ব্যাপার, কী সমস্যা, কিছু এরকম সব জিজ্ঞেস করে আর কি। তো আমি বাবা মা দুজনকেই সব কিছু খুলে বলি যে কী কারণে আমি এসেছি, কী প্রজেক্টের ওপর আমি কাজ করছি, এই ওই সব কিছু বলি। এবং সোম, মনীষ দুজনের সাথে ওদেরকে বাবা মার আলাপ করিয়ে দিই। যেহেতু আমাদের বাড়িতে রুম রয়েছে আর কি, ঘর ফর সব কিছুই রয়েছে, তো থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। তো সেজন্য আমরা ঠিক করেছিলাম নদিয়া জেলায় আমি যখন কাজ করব, তো আমরা রাতের বেলাটা থাকা নিয়ে কোনো তো সমস্যা নেই, কারণ আমাদের বাড়িতেই থাকবো, সেজন্য কোনো সমস্যা হবে না। তো যখন আমি আমার বাবাকে বললাম যে আমি আমার স্কুলে যাব, যে স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি, প্রাথমিক যে বিদ্যালয় যেখানে আমি পড়েছি, সেখানে যখন আমি যাবো জিজ্ঞেস বলাতে আমার বাবা কিন্তু ভীষণ একটা ঘাবড়ে যাওয়ার মতো একটা যেরকম একটা অঙ্গি সেরকম করে বসে। আমি বললাম, কী হলো, তুমি এরকম ঘাবড়ে গেলে কেন যাবো শুনে? তখন আমার বাবা বলে আমাকে যে ওই স্কুলটা নাকি আর আগের মতো নেই, যেরকম আমি যে অবস্থায় আমি পড়াশোনা করেছি আর কি, সেরকম নাকি নেই। এবং অনেকের মুখে শোনা যায় সেখানে নাকি অশরীরী বাস করে, মানে অশরীরী অনেকে দেখেছে স্কুলের স্যার ম্যাডামরা, তারপর যে স্টাফরা রয়েছে, দারোয়ান, অনেক বাচ্চারাও দেখেছে যে ওখানে নাকি এক অশরীরী বাস রয়েছে। আমি বললাম, ধরুন তোমরা এইসব বিশ্বাস করো এখনও? আর যদি অশরীরী থাকে তাহলে স্কুল খুলে রেখেছে কেন? স্কুল বন্ধ করে দেওয়া উচিত। এর জন্য তো আমাদেরকে আরও বেশি করে যাওয়া উচিত, যে একটা স্কুল যেখানে নাকি অশরীরী রয়েছে তারপরেও বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসে পড়ানো হচ্ছে, তার কোনো মানে কিছু সমাধান কিছু করা হচ্ছে না, এই সবের জন্য আমাকে আরও বেশি করে যাওয়া উচিত। তো বাবা মা আমার কথা শোনে না, এবং বাবা জানি যে আমি যেটা একবার ঠিক করে নিই সেটাই আমি করব। তো সুতরাং আমাকে অত বেশি জোর জার কিছু করে না। তো আমি পরের দিনকেই, যেদিনকে আমি বাড়িতে পৌঁছোই, তারপরের দিনকে আমি আমার 2 শাগরেদ সোম আর মনীষকে নিয়ে চলে যাই আমার স্কুলে। যাওয়ার পর প্রথমে হেডমাস্টার যিনি ছিলেন তার সাথে কথা বলি আমি, যে কী কারণে এসেছি, থেকে এসেছি, সব কিছু বলার পর আমি এটাও বলি
যে আমার বাড়ি এই কাছেই এবং আমি ছোটোবেলায় স্কুলেই পড়াশোনা করেছি। তো সেটা শুনে তিনি আর আমাকে আপত্তি জানালেন না কিছুই, যেহেতু আমি ওখানকারই মেয়ে এবং ওই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম। তো সুতরাং হেডমাস্টার কিছু আপত্তি আমাকে আর জানায়নি, ঠিক আছে। তো আমি আমার কাজ শুরু করে দিলাম। এবার প্রথম দিন যেদিনকে আমি গেছিলাম সেটা ছিল শনিবার, হাফ ছুটি, ঠিক আছে। আমরা পৌঁছেইছিলাম প্রায় 1:30-2টা ওরকম সময় হবে, বা তার একটু হয়তো আগে, টাইমটা ঠিক মনে নেই, তো ওরকম টাইমেই হবে আর কি। তো আমরা বিভিন্ন জায়গায় ছবি তুলছি, হ্যাঁ। সব যেসব টিচাররা ফাঁকা বসেছিলেন, যাদের পিরিয়ড মানে ক্লাস ছিল না, তাদের সাথে কথাবার্তা বলছিলাম, এবং যারা স্টাফ থাকে স্কুলে সেই স্টাফদের সাথে কথাবার্তা বলছিলাম আর কি। এবং ওই যে সোহম আর মনীষ, ওরা কিন্তু ছবি তুলছিল আর কি, পুরো স্কুলটারই এদিক ওদিক ছবি তুলছিল। স্কুলটা বেশ ভালোই বড় আর কি, হ্যাঁ। সেজন্য একটু সময় লাগছিল, এবং আমি ওদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস দেখছিলাম, যে একটা করিডোরের একদিক দিয়ে পুরো লম্বা করে সব ক্লাসরুম রয়েছে, এবং একদম লাস্ট প্রান্তে, করিডোরটা একদম লাস্ট প্রান্তে একটা টয়লেট রয়েছে, ঠিক আছে। টয়লেটের পাশে একটা ঘর যেটা বন্ধ, বাকি রুমগুলো খোলা, কিন্তু ওই রুমটা বন্ধ। সেটা নিয়ে আমি অত বেশি মাথা ঘামাইনি প্রথম দিন, ঠিক আছে। এবার ওই বাথরুমের দিকেই দেখছি একটা বাচ্চা মেয়ে 2 পা করে যাচ্ছে, 1 পা করে পিছিয়ে যাচ্ছে, 2 পা করে যাচ্ছে, আবার 1 পা করে পিছিয়ে আসছে। তো আমি দূর থেকে দেখছিলাম, এটা স্টাফের সাথে কথা বলতে বলতে দূর থেকে জিনিসটা আমি লক্ষ্য করছিলাম। তো আমার মনে হলো যে হয়তো বাচ্চারা কোনো সমস্যা হচ্ছে বা কিছু কোনো প্রবলেম। তো আমি সেজন্য ঠিক করলাম যে বাচ্চাটাকে জিজ্ঞেস করি কী সমস্যা। তো আমি এইভাবে আমি বাচ্চাটার কাছে যাই, একটা বাচ্চা মেয়ে আর কি। তো ওর কাছে যাওয়ার পরেই আমি জিজ্ঞেস করলাম, তুমি কোনো সমস্যা হয়েছে, কিছু প্রবলেম, তুমি 2বার করে যাচ্ছ, আবার 1 পা করে পিছিয়ে আসছো। তখন সে আমাকে বলছে, আমার না মনে হচ্ছে বাথরুমের ভেতরে কেউ রয়েছে, আমি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, হ্যাঁ, আমি যেতে ভয় লাগছে, তুমি একটু দেখে আসো না কে রয়েছে ওখানে। তখন আমি বললাম, তুমি চলো, ওখানে ভেতরে কেউ নেই, ভয় পাচ্ছ কেন, আমি আসছি, আমি যাচ্ছি তোমার সাথে, চলো তুমি আমার সাথে। আমি এমনি করে বলাতেই বাচ্চা মেয়েটা আমাকে বলে যে না, তুমি আগে দেখে এসো কে আছে, তারপর আমি যাবো তোমার সাথে। তো আমি বললাম, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। এই বলা মাত্রই আমি যে বাথরুমটা ছিল আর কি, তার ভেতরে ঢোকার পরেই একটা বীভৎস বিকট দুর্বিষহ গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারে। আমি ঢোকার পরে এটাই ভাবছিলাম যে কি করে বাচ্চারা বা যেসব স্টুডেন্ট টিচার রয়েছে তারা এখানে টয়লেট কিছু বা বাথরুম করে। একটা মানে নন মেনটেনেন্স একটা টয়লেট, যেটাকে মনে হয় বছরের পর বছর কেউ পরিষ্কার করেনি। আমার তখন মাথায় এটাই আসছিল যে রেলওয়েজের যে টয়লেট, ওগুলো বোধহয় এর থেকে পরিষ্কার বা এর থেকে কম দুর্গন্ধযুক্ত হয় আর কি। মানে অসম্ভব বাজে একটা গন্ধ। এবং তার থেকেও একটা বড় কথা যেটা আমি খেয়াল করছিলাম বা ফিল করছিলাম, সেটা হচ্ছে ঠান্ডা হাওয়া। পুরো স্কুলটা কিন্তু গরমকালেই আমরা গেছিলাম, কিন্তু ওই বাথরুমের ভেতরে যেন মনে হচ্ছে মর্গে ঢুকেছি। একটা হিমেল ঠান্ডা হাওয়া পুরো বাথরুমের মধ্যে ঘোরাফেরা করছে আর কি। তো আমি বাথরুমটা যত ভেতরে ঢুকছি, তত যেন ঠান্ডা যে একটা হাওয়া আর কি ফিল, ওটা আমার বেশি হতে শুরু করছিল। এবং আমি যখন ছবি তুলছিলাম, আমার মনে হচ্ছিল যে একটা পায়ের শব্দ, একটা ভারী জুতো পরে হেঁটে বেড়ালে যেরকম একটা পায়ের শব্দ হবে, ঠিক সেরকমই একটা পায়ের শব্দ আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম। তো আমি প্রথমে ভাবি যে বাচ্চাটাই হয়তো আমার পেছন পেছন চলে এসছে। তো আমি পেছন ঘুরে তাকাই, দেখলাম কোথাও কেউ কিন্তু নেই। বাথরুমটা বেশ বড় ছিল। তো আমি একটু এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই, কিন্তু তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে। আমি নিজে থেমে গেলাম, দাঁড়িয়ে গেলাম যে শুনবো বলে আওয়াজটা কি আমার পায়ে দিয়ে আসছে, আমি হাঁটছি বলে আসছে, নাকি অন্য কোথাও। আমি দাঁড়িয়ে যাওয়ার পরেও কিন্তু 2 পা স্টেপ নিলে যে আওয়াজটা আসবে, ঠিক সেরকম আওয়াজ এসছে, তারপর আবার থেমে গেছে। আমি আবার যখন চলা শুরু করছি, আবার ঠিক আমার সঙ্গে সঙ্গে কেউ যেন আমার পাশে বা আমার পেছনে চলাফেরা করছে আর কি। এই শব্দটা আমি কিন্তু স্পষ্ট শুনতে পেয়েছিলাম, ঠিক আছে। তো আমি অত বিশেষ পাত্তা না দিয়ে নিজের মতো করে ছবি তুলি, বিভিন্ন জায়গা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। তোলার পরে আমি ওই বাথরুম থেকে বেরিয়ে আসি, এবং বেরিয়ে আসার পরে দেখি যে বাচ্চারা বাথরুমের বাইরে দাঁড়িয়ে ছিল, যাকে আমি বলেছিলাম দাঁড়াতে, সে কিন্তু বাথরুমের বাইরে দাঁড়িয়ে ছিল না, ঠিক আছে। ওকে আমি এদিক ওদিক খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না খুঁজে। এবার আমি তখন বেরিয়ে আসার পরে সোম আর মনীষের সাথে কথাবার্তা বলছিলাম যে কতটা কী কাজ করেছে না করেছে। ঠিক সেই সময় হেডমাস্টার আমাদের কাছে এলেন, এসে বলছে যে দেখুন, আজ তো শনিবার, এমনিতেই হাফ ছুটি, আপনারা নিজেরাও জানেন,
আপনারা এক কাজ করুন, আপনারা অফিস, এখন তো স্কুল বন্ধ হয়ে যাবে, আপনারা চলে যান। কালকে তো রোববার আছে, আপনারা 3 জন কালকে সকাল সকাল চলে আসবেন। আমাদের যে দারোয়ান উনি সব জানেন এবং উনি অনেক এক্সপিরিয়েন্স লোক আছেন, হ্যাঁ, অনেক বছর ধরে এখানে কাজ করে। উনি আপনাকে দরজা খুলে দেবে, আপনারা নিজেদের মতো ছবি টবি যা তুলবেন, তোলার পরে ও যা যা জিজ্ঞেস করা ওনাকে জিজ্ঞেস করে, উনি সব জানে। হ্যাঁ, আপনার যা যা তথ্য লাগবে বা কিছু ইনফরমেশন লাগবে ওনার থেকে জিজ্ঞেস করে নিয়ে আপনারা চলে যাবেন। আজকে আর থাকবেন না, আজকে তো স্কুল ফুল বন্ধ হয়ে যাচ্ছে, এইসব বল। তখন সোম, মনীষ আর আমি 3 জনে ডিসাইড করি যে হ্যাঁ, আজকে ছেড়ে দিই, কালকে 3 জনে একবার সকাল সকাল এসে কাজ ফাজ মিটিয়ে নিয়ে চলে যাবো। এই ভেবে আমরা 3 জনে বাইরে বেরোলাম স্কুলে, এবং আমাকে তখনও ওই জিনিসটা ভাবাচ্ছে যে বাচ্চা মেয়েটা কোথায় গেল। তো আমি দুজনকে বললাম যে একটু দাঁড়াতো, আমি একটু আসছি। এই বলে দেখলাম যে স্কুলের সব বাচ্চারা কিন্তু ওই স্কুল থেকে বেরোচ্ছে মেন গেট দিয়ে। তো আমি ওখানেই দাঁড়িয়ে পড়লাম যে দেখবো যে বাচ্চাটা কোথায়, তার সাথে একটু কথা বলতাম আর কি, যে আমাকে ঢুকতে বলে তুমি কোথায় চলে গেলে, এই জিনিসটা আর কি। তো দেখলাম স্কুলের সব বাচ্চা বেরিয়ে গেল, স্কুলের দরজা বন্ধ হয়ে গেল, সব টিচার স্টাফ সবাই বেরিয়ে গেল, কিন্তু ওই বাচ্চারা কিন্তু আমি একটা বারের জন্য দেখিনি। এমন নয় যে অনেক বাচ্চা, যে তার একটা বাচ্চা মানে সব ভিড়ের মধ্যে আমি গুলি ফেলবো, এরকম না। খুবই কম সংখ্যক বাচ্চা ওই স্কুলে পড়ে, সুতরাং ওই বাচ্চার দলের মধ্যে ওকে খুঁজতে বা ওকে আমার চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না, কিন্তু ওকে কিন্তু আমি দেখতে পাইনি। দরজা বন্ধ হয়ে গেল, যে দারোয়ান সে ভেতরেই থাকে আর কি, দরজার ভেতরে। তো যাই হোক, আমরা চলে এলাম সেখান থেকে। বাড়িতে এসে যখন রাতেরবেলা আমরা সবাই দেখছি যে কে কী ছবি তুলেছে না তুলেছি, ওদের দুজনের ছবি দেখার পরে আমি যখন আমার নিজের ক্যামেরার ছবি দেখছি, দেখলাম যে বাথরুমের যে ছবিগুলো আমি তুলেছিলাম প্রত্যেক কটা ছবি হেজি, প্রত্যেক কটা, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেক কটা ছবি কিন্তু হেজি ছিল, ঠিক আছে। তো আমি বুঝতে পারলাম না যে কেন, কী করে সম্ভব এটা। কারণ আমি যখন ছবিগুলো তুলেছিলাম, আমি হাত একবারের জন্য কাঁপেনি, ঠিক আছে, একদম স্টিল ছবি তুলেছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমি ছবি তোলার সময়, ছবি তোলার পরে আর কি, ছবিগুলো দেখিনি যে কেমন উঠেছে না উঠেছে, কিন্তু হাত আমার স্টিল ছিল, তাহলে ছবিগুলো হেজিয়ে এলো কী করে? এই জিনিসটা আমার খুব ভাবাচ্ছিল, ঠিক আছে। তো রাতেরবেলা আমরা শুয়ে পড়ি। পরের দিনকে সকালবেলা যখন আমরা 3 জনে আবার স্কুলে যাই, ওই যে দারোয়ান উনি আমাদের দেখা মাত্রই কিন্তু দরজাটা খুলে দেয়। এবার খোলার পরে আমরা যখন দরজা দিয়ে ভেতরে ঢুকি, 2 পা কি 3 পা এগিয়েছি, ওই দারোয়ান আমাকে ডেকে বলছে বা 3 জনকে ডেকে বলছে যে বাথরুমের পাশে যে ঘরটা রয়েছে ওই ঘরে কিন্তু ভুল করে ঢুকবেন না, কারণ জিজ্ঞেস করবেন না, আমি এটা বলে দিলাম, একটু মেনটেন করবেন। তো এই বলার পরে সে আবার নিজের জায়গায় চলে গেল। জিনিসটা খুবই অদ্ভুত লাগলো যে হঠাৎ করে এসে হঠাৎ করে বলে দিয়ে আবার হঠাৎ করে চলে গেল। তো জিনিসটা আমার একটু অবাকই লেগেছিল। তো আমরা যাই হোক ওই নিজেদের মতো কাজবাজ করতে শুরু করলাম, 3 জনে 3টে জায়গায় ডিভাইড হয়ে গেলাম, যে যা তাড়াতাড়ি কাজটা সম্ভব করা যায়। তো যাই হোক, আমি আবার না একটু মনে আমার সন্দেহ জাগে যে দেখি তো বাথরুমে ঢুকে কী মানে কী ব্যাপার আজকে। আমি আবার বাথরুমে ঢুকলাম, ঢোকার পর ওই একই জিনিস, বিকট একটা বিশ্রী গন্ধ এবং ওই ঠান্ডা হাওয়া। আমি যত ওই বাথরুমের ভেতরে ঢুকতে লাগি, ততই দেখছি যে ওই আগের দিনের মতোই ঠিক সেমভাবে পায়ের শব্দটা হতে শুরু করে। আগের দিন মানে শনিবার আর কি, অনেক বাচ্চা ছিল, ও স্কুলের স্টাফ ছিল, টিচার ছিল। তখন মানা যায় যে হয়তো কেউ, জানি কেউ ছিল না, কিন্তু মানা যায় হয়তো কেউ আশেপাশে হাঁটছিল, তার শব্দটা আমি পেয়েছি, হয়তো আমার মনে ভুল ছিল। কিন্তু আজকে মানে রবিবার, এটা কি করে সম্ভব? কেউ নেই, ওরা মানে সোম আর মনীষ দুজনে দুদিকে চলে গেছে, আমি এখানে একা, গ্রাউন্ড ফ্লোরে আমি একা। তাহলে কার পায়ের শব্দ এটা? ঠিক আছে, আমি যতক্ষণ বাথরুমে ছিলাম প্রত্যেক কটা সেকেন্ড, প্রত্যেক কটা মিনিট আমি ওই পায়ের শব্দটা পেয়েছিলাম, ঠিক আছে। তো আমি আবার নিজের মতো ছবি তুলি, কারণ আগের দিনের ছবিগুলো হেজি হয়ে গেছিলো। আমি আবার বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ওই বাথরুমের ছবি সব তুলি। তোলার পরে যখন আমি বেরিয়ে আসছি, আমি দেখলাম যে ওই বাথরুমের পাশের যে ঘরটা, যেটাকে বলেছিল যে এই ঘরে ঢুকতে না করেছিল ওই দারোয়ান, সেই ঘরের পাশ দিয়ে যখন আমি পাস করেছিলাম, আমি শুনতে পেলাম 2 জন মানুষ যদি ফিস করে কথা বললে যেরকম শব্দ হবে, ঠিক সেরকমই শব্দ আমি ওই ঘরের ভেতর থেকে পাচ্ছিলাম। যেন মনে হচ্ছে দরজার সামনেই, মানে ঘরের ভেতর দিক দিয়েই দরজার সামনে দাঁড়িয়ে কোনো 2 জন ব্যক্তি বা 2 জন মানুষ ফিস করে কথা বলছে। আমার মনে কৌতূহলটা আরও বেড়ে যায়, কারণ প্রথমে বাথরুমের কেসটা, তারপরে এরকম একটা জিনিস।
তারপরে তখনই আমার মাথায় ঘোরে যে বাবা বলছিল যে এখানে অশরীরী আছে। তো ভয় ডর আমার সেরকম নেই, ছোটোবেলা থেকে ভূতের ভয় জিনিসটা আমার নেই। তো সেই জন্য আমার মনে কৌতূহল জেগে যায় যে জিনিসটা কি ভেতরে রয়েছে। তো আমি কি করি, দরজাটা খোলার সময় আমি দেখলাম যে কোনো তালা ফালা কিছু মারা ছিল না, ঠিক আছে, শুধু একটা ছিটকানি দেওয়া ছিল, কাঠের দরজায় যে ছিটকানিগুলো হয় লোহার, সে ছিটকানি দেওয়া ছিল, এবং ছিটকানির মধ্যেই অনেক রকমের তাবিজ বাঁধা, লাল আর হলুদ রঙের মানে সুতো দিয়ে অনেক রকমের তাবিজ বাঁধা আর কি। তো আমি ভেতরে ঢুকি, তাবিজ ফাবিজগুলো খুলে ভেতরে ঢুকলাম। ঢোকার পরে আমি যেটা দেখলাম, একটা বিভৎস বিশ্রী একটা গন্ধ ওই রুম থেকেও কিন্তু আসছে, যেটার কোনো ব্যাখ্যা হয় না। মানে গন্ধটাকে আমি ভাষায় কী করে বর্ণনা করব সেটা সেই ভাষাটা আমার কাছে নেই। একটা অদ্ভুত অন্যরকম একটা গন্ধ, ঠিক আছে। রুমের মধ্যে একটা জানলা রয়েছে, কিন্তু সেটা অনেকটাই উপরে, সেই জানলা দিয়ে কিন্তু বাইরের বা সূর্যের কোনো আলো ক্লাসরুমের ভেতরে আসছে না, ঠিক আছে। সুইচ রয়েছে, কিন্তু জ্বালানোর পরেই দেখলাম সেটা হচ্ছে লাইট পাখা কিছুই চলে না। রুমটা বেশ ভালোই বড়, সেখানে এখনও বেঞ্চ পাতা রয়েছে। এবং সেই সময় আমি দেখলাম যে কেউ যেন আমার পেছনে বা আমার সাইডে হেঁটে বেড়াচ্ছে। আমি ভালো মতন ফিল করতে পারলাম যে আমার আশেপাশে কেউ না কেউ ঘুরে বেড়াচ্ছে, যেটা আমি একবারে মানে কি বলবো, আমার মনে ভুল হতেই পারে না। আমি একদম ভালোভাবে স্পষ্ট ফিল করেছিলাম যে কেউ না কেউ আমার পাশে বা আমার সাইডে পেছনে আছে। তো আমি নিজের মতো করে ছবি তুলছিলাম, এবং ঠিক সেই সময় ওই যে দারোয়ান দৌড়ে এসে ওই ক্লাসরুমের ভেতর ঢুকার পরেই চেল্লামিল্লি করতে শুরু করে। আপনাকে কে ঢুকতে বলেছে? আপনাকে আমি বললাম ঢুকতে না, আপনি যখন স্কুলে এলেন তখনই আপনাদের বলে দিলাম এখানে ঢুকতে না, তারপরেও কেন আপনি এখানে ঢুকেছেন? তাবিজ ফাবিজ সব কিছু খুলে দিয়েছেন, কে বলেছে আপনাকে ঢুকতে? আপনি জানেন আপনি কি কত বড় একটা বিপদ ডেকে আনলেন? ওই অনেক কিছু বলছিল। ওই চেল্লানোর শব্দ শুনে সৌম আর মনীষ দুজনে নিচে নেমে চলে আসে, ঠিক আছে। তো ওরা দুজনে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন আমি বললাম যে এরকম একটা ফিসফিস শব্দ পাচ্ছিলাম আমি এই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময়। তো আমার মনে কৌতূহল জাগে যে কী রয়েছে না রয়েছে, সেই জন্য আমি ঘরে ঢুকি। ঢোকার পর আমি এসব শব্দ মানে কিছুই হচ্ছে না যখন দেখলাম, তখন আমি ক্লাসরুমটা ছবি দিতে শুরু করলাম, তখনই উনি এসে এরকম চেল্লামিল্লি শুরু করছে। তখন ওই লোকটা মানে দারোয়ান বলছে, আপনাকে তো প্রথমেই বলেছিলাম যে এখানে ঢুকতে না, তাহলে আপনি কেন ঢুকলেন? আপনাকে যেটা বারণ করা হলো তাও সেটা আপনি কেন করলেন? আপনি জানেন এই ঘরের ব্যাপারে কি আছে না আছে? আপনার কোনো আইডিয়া রয়েছে আপনি কত বড় বিপদ ডেকে আনলেন? এই সব অনেক কিছু বলে যাচ্ছে। তো তারপর উনি আমাদেরকে, ওই দারোয়ানটাই আমাদের তিনজনকে ধাক্কা মেরে ওখান থেকে বার করে দেয়, ঠিক আছে। বার করে দেওয়ার পরে আমরা বিভিন্ন আরও অন্যান্য জায়গায় ছবি তোলার পরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসি। মানে ওরকম বাজে ব্যবহার করার পরে আমাদের তিনজনের কারোরই ভক্তি আসছিল না যে লোকটার সাথে কথা বলি, যে বিভিন্ন মানে ইনফরমেশন বা তথ্য যেগুলো জানা যায় ওই লোকটার থেকে কথা বলে নিই, ঠিক আছে। তো আমরা তিনজন ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এটা ঠিক করে নিয়েছিলাম যে পরের দিন আরেকবার আসবো, সোমবার এসে যা জিজ্ঞেস করা সেগুলো জিজ্ঞেস করে নিয়ে চলে যাবো, আর কোনো ছবি তোলার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো রাতের বেলা আমরা যখন আবার সেদিনকার ছবিগুলো দেখছিলাম যে কে কী ছবি তুলেছি না তুলেছি, ঠিক আছে, ওদের দুজনের ছবিগুলো আমি দেখলাম। আমার ছবিতে যেগুলো আমি দেখছি, প্রথমে বাথরুমের ছবিগুলো সেমভাবে আগের দিনের মতোই কিন্তু হেজি। আমি সেদিনকে স্পষ্টভাবে ঠিক করে ছবি তুলেছিলাম, এটা মাথায় রেখে যে আগের দিনের ছবিগুলো হেজি এসছে, তো সুতরাং আমি তো প্রত্যেক দিন এখানে আসবো না, আমাকে ভালো করে ছবি তুলতে হবে। এই কথাটা মাথায় রেখে আমি ভালো করে নিষ্ঠার সঙ্গে ছবিগুলো তুলেছিলাম, কিন্তু তারপরেও ছবিগুলো হেজি। তারপর যখন আমি ওই ভেতরের ঘরের মানে বাথরুমের পাশের রুমটার ছবিগুলো আমি দেখলাম সেই ছবিগুলোও কিন্তু হেজি, কিন্তু একটা ছবি স্পষ্ট এসছে, যেখানে আমরা তিনজনে দেখতে পাচ্ছি যে ওই যে বেঞ্চগুলো রাখা রয়েছে, একদম লাস্ট বেঞ্চে একটা কালো অবয়ব বসে রয়েছে, যাকে ছবিতে দেখে মনে হচ্ছে যে বোরখা পরে কোনো মহিলা বসে রয়েছে। আমরা তিনজন দেখে কিন্তু অবাক হয়ে যাই। তারপরে এটা দেখার পরে সোহম মনীষ জিজ্ঞেস করতে লাগে, তাহলে তোমার বাবা কি ঠিক বলছিলেন? তোমার বাবাই কি ঠিক যে এখানে কোনো অশরীরী আছে? এরপর কিন্তু আমি আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনা মানে বাথরুমে, সেই ঘটনাগুলোও কিন্তু ওদের দুজনকে বলি। তখন ওরা দুজন একটু ঘাবড়ে যায় এবং বলে, তাহলে আমরা
এতদিন ধরে কোথায়, দুদিন ধরে আমরা কোথায় যাচ্ছিলাম? একটা ভূতের জায়গায়, যেখানে ভূত আছে, যেখানে অশরীরী আছে। ওই স্কুলের লোকজনই বা কেন চালাচ্ছে স্কুলটাকে সব কিছু জেনে শুনেও? দারোয়ানের কথা শুনে মনে হচ্ছিল যে দারোয়ান সবই জানে, তারপরেও কেন স্কুল চালানো হচ্ছে? এই জিনিসটা আমাদের তিনজনকে খুবই ভাবাচ্ছিল। এর জন্য আমরা ঠিক করি পরের দিনকে আবার যাব, গিয়ে হেডমাস্টারের সাথে কথা বলবো। ঠিক আছে, তো আমরা যখন পরের দিনকে ওই স্কুলে ঢোকার সময় আমি যেটা দেখলাম তিনজনেই, যে ওই দারোয়ান দুটো বাচ্চাকে তাদের হাতে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যে দুটো বাচ্চার চোখে কিন্তু মনি নেই, চোখটা একেবারে সাদা ধবধবে। জিনিসটা দেখে সোহম একেবারে ভয় পেয়ে যায়, মানে জাস্ট লিটারেলি ছিটকে যায় জিনিসটা চোখ দেখা পড়ে। তো আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার এরকম, ওদেরকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছেন আর ওদের চোখের কী অবস্থা? তখন উনি আমাকে বলে, আমি আপনাকে কালকেই বলেছিলাম যে আপনি করবেন না, যেটা আপনাকে বারণ করা হচ্ছে সেটা আপনি করবেন না। আপনি তারপরে ওই দরজা খুললেন, ওই দরজা খোলার পরেই এই সব শুরু হয়েছে। আমি বলেছিলাম যে আপনি নিজেও জানেন না কত বড় বিপদ আপনি নিজে ডেকে এনেছেন। আমি বললাম যে আপনি কি বলছেন, আপনি ক্লিয়ার করে বলুন কী বিপদ, কী করেছি আমি? একটা সামান্য একটা ঘরের দরজা খুলেছি, এটা এমন কী হয়ে গেছে? তখন ও বলছে যে আপনি জানেন না, আপনাকে বললে আপনি বুঝবেন না, আপনি শহরের মানুষ। আমি তখন বলি যে আমি এই গ্রামের মেয়ে, আমি এখানে এই স্কুলে পড়াশোনা করেছি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বাচ্চাগুলোকে? তখন বলছে যে আপনি জানতে চান, চলুন আমার সাথে। এরপরে আমি ওই দুজনকে, মানে সোম আর মনীষ দুজনকেই বলি যে তোরা এখানকার হেডমাস্টারের সাথে কথা বল, কতটা কি জানতে পারিস জান, আমি ওর সঙ্গে যাচ্ছি, গিয়ে দেখছি জিনিসটা কী। আমি ওদের সঙ্গে যাই। ঠিক আছে, দেখলাম যে ওই দারোয়ানটা ওই দুটো বাচ্চাকে একটা অশ্বত্থ গাছের নিচে নিয়ে গেল, যেখানে একটা তান্ত্রিক বসে আছে। তান্ত্রিকটা ওই দারোয়ান আর দুই বাচ্চাটাকে দেখা মাত্রই বলে দিল যে ঘরের দরজা কে খুলেছে। বাচ্চাগুলোকে সামনে বসানো হয়, তিনি আবার জিজ্ঞেস করলেন যে ঘরের দরজা কে খুলেছিল। তখন আমি নিজের থেকে বলে দিই যে আমি খুলেছি। তখন বলছে তুমি কে, কি দাবি, কি কেন খুলেছো দরজা? আমি সব কিছু বলি যে আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, কী করতে এসেছি, এবং আমি যে এখানকার মেয়ে এবং আমি ওই স্কুলের মেয়ে, সেগুলো আমি আপনাকে সেই তান্ত্রিককে জানাই। জানানোর পরে আমি জিজ্ঞেস করি কী সমস্যা, এই বাচ্চাগুলোর সাথে কী হয়েছে। তখন সে তান্ত্রিক বলে যে জানতে চাও ওই ঘরের ইতিহাস? তখন আমি বললাম হ্যাঁ আমি জানতে চাই। তখন সে তান্ত্রিক বলে যে বেশ কিছু বছর আগে, বেশ কিছু বছর বলতে অনেক বছর আগে, একটা তান্ত্রিক, একটা অঘরী বাবা আর কি, এই গ্রামে এসেছিল। তিনি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে আসেনি, তিনি এসেছিলেন শুধুমাত্র তার যে শক্তি, যেটা তিনি হাসিল করতে চায়, যেটা সে পেতে চায় আর কি, সেই শক্তিটা পাওয়ার জন্য, সে নিজের কার্যসিদ্ধি লাভ করার জন্য সে এসেছিল এই গ্রামে। এবং তাকে 25খানা বাচ্চার মৃত্যু দিতে হতো, যার পরেই সে ওই কার্যসিদ্ধিটা করতে পারবে। ঠিক আছে, তো সে প্রত্যেক দিনকে গ্রামের একটা একটা করে বাচ্চাকে নিয়ে যেত এবং সে বাচ্চাগুলোকে মেরে দিত এবং তার কার্যসিদ্ধির দিকে সে একটু একটু করে এগোতে থাকতো। যখন 14 নম্বর বাচ্চা মারা যায়, তখন গ্রামের লোক তারা ঠিক করে রাতেরবেলা তারা একটা টিম বানাবে, যারা প্রত্যেক দিনকে এরকম রাতেরবেলা পাহারা দেবে পুরো গ্রাম। তো সেই সময় একটা ওই পাহারা দেওয়ার সময় একটা লোক দেখতে পায় যে ওই তান্ত্রিকটা, অঘরী বাবাটা একটা বাচ্চাকে নিয়ে কোথাও থেকে একটা যাচ্ছে। তো সেই টিমটা, তখন যে টিমটা তৈরি হয়েছিল আর কি, সেই দলটা ওই অঘরী বাবাকে পেছন করে এবং দেখছে যে সে তার গুহাতে নিয়ে যায় বাচ্চাটাকে প্রথমে জামা প্যান্ট ছাড়িয়ে দেয়, উলঙ্গ করার পরে সে বাচ্চাটাকে একটা লাল কাপড় দিয়ে পুরো পেঁচিয়ে দেয়, যেমন করে মমি পেঁচানো থাকে ঠিক সেরকমভাবে পেঁচানো হয়, শুধু মুখটা বাদ দিয়ে। কপালে একটা কালো রঙের টিকা পরানো হয় এবং বাচ্চাটাকে তার কোলে শুয়ে দেয়। শোয়ানোর পরে সে বিভিন্ন রকমের মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। সেই সময় সে দলটা ওই অঘরী বাবার উপরে চড়াও হয়ে যায়। 5 জনের একটা টিম ছিল, 5 জন মিলে অঘরী বাবার উপরে চড়াও হয়, তাকে মারধর করে, এবং একদম গ্রামের মাঝখানে নিয়ে এসে সবার সামনে যে যেরকমভাবে মারছে সে অঘরী বাবাকে। এবার ওই অঘরী বাবা ঠিক করে নিয়েছিল সেদিনকেই যে ওই গ্রামকে সে উজাড় করে দেবে। ঠিক আছে, তো যখন সে অঘরী বাবা ছাড়া পায়, প্রায় 1 মাস
সে নিজের সেবা মানে নিজেকে ঠিক করে, মানে যে তার যে শরীরটা অত মারধর খাওয়ার পরে তার যে শরীর খারাপ হয়েছিল সেটাকে সে নিজে ঠিক করে। 1 মাস পরে সে আবার ওই গ্রামে ফিরে আসে এবং একটা পুঁটুলি মতো নিয়ে এসেছিলো, একটা কলসি মতো নিয়ে এসেছিলো। সেই কলসিটাকে নিয়ে সে ওই স্কুলে আসে। এসে মানে যে দারোয়ান ছিল আর কি, সেই সময় দারোয়ানটা কিন্তু রাতেরবেলাও থাকতো, কারণ সেই সময় সব অশরীরী কোনো উপদ্রব ছিল না। সেই সময় দারোয়ানটা রাতেরবেলা থাকতো এবং সেই দারোয়ানের চোখ ফাঁকি মেরে ওই অঘরী বাবাটা স্কুলে ঢোকে এবং ওই রুমটাতে ওই একটা কোনায় ওই কলসিটাকে রেখে দেয়, রেখে দিয়ে চলে যায়। তার 3-4 দিন পর থেকেই বিভিন্ন রকমের মানে উৎপাত শুরু হয় স্কুলে। বিভিন্ন টিচার দেখতে পাচ্ছে যে ওই স্কুলের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিশেষ করে কোনায় যেখানে বেশি অন্ধকার আর কি, যেখানে দিনের বেলা তো অন্ধকার থাকে, আলো পৌঁছাতে পারে না, সেই জায়গায় দেখছে যে কোনো একটা অবয়ব, কালো রঙের অবয়ব এবং হাওয়ার মতো এলো এবং হাওয়ার মতো মিশে গেল। এই জিনিসটা কিন্তু অনেক স্কুলের টিচার দেখেছে এবং ওই স্কুলেরই অনেক স্টাফও দেখেছে। বাচ্চারা অনেকে দেখেছে যারা স্কুলে আসতে ভয় পেত, স্কুলে আসতে চাইতো না, ঠিক আছে। এরকম অনেক হয়েছে আর কি। প্রায় 2 মাস 3 মাস হওয়ার পরে একদিনকে সেই দারোয়ান বসে রয়েছে তার নিজের কাজে, ঠিক আছে। রাতের বেলা সে শুনতে পাচ্ছে ওই মানে করিডোর থেকে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। পুরো করিডোর কেউ যেন একটা ভারী জুতো পরে হাঁটলে যেরকম পায়ের শব্দ হবে, ঠিক সেরকমভাবেই পায়ের শব্দ করে হেঁটে বেড়াচ্ছে। প্রথমে সেই দারোয়ান অত পাত্তা দেয়নি। অনেকক্ষণ ধরে সেই শব্দ চলার পরে সে যখন সেখানে যায়, করিডোরের সামনে যায়, সে দেখতে পাচ্ছে যে ওই যে ঘর, মানে বাথরুমের পাশে যে ঘরটা, সেই ঘর থেকে কেউ যেন গুনগুন করে গান করার শব্দ একটা, ঠিক আছে। সে ঘরের ভেতরে ঢুকতে সে যেটা দেখে, তার আত্মারাম খাঁচা হয়ে গেছিলো ওই সময়। তার মনে হচ্ছিল তার পায়ের তলায় মাটি নেই। সে দেখতে পাচ্ছে একটা মহিলা, যার চুলগুলো ঝুলছে, তার চোখে কোনো মণি নেই, সাদা ধবধবে, এবং সে ওই ক্লাসরুমের একেবারে সিলিংয়ে একটা কোনায় উল্টো হয়ে ঝুলছে, ঠিক আছে। যেন আমরা যেমন মেঝেতে শুয়ে থাকি যেরকম করে, ঠিক সেরকমভাবেই মাকড়সার মতো সে সিলিংয়ের মধ্যে ঝুলছে এবং একটা অদ্ভুত হাসি হাসছে, নিঃশব্দ হাসি, সেই দারোয়ানের দিকে তাকিয়ে। তার মুখ দিয়ে মুখের একটা কোণা দিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে। চোখটা ওরকম সাদা, পুরো মুখ, হাত পা সব কিছু সাদা, এবং সে যে পোশাকটা পরেছিল সেটা একটা কালো রঙের পোশাক, আর চুলগুলো সামনের দিকে ঝুলছে। ওই দৃশ্য দেখে ওই মানে দারোয়ানটা কিন্তু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মনে হচ্ছিল সে ওটাই বোধহয় তার শেষ দিন। পরের দিনকে যখন স্কুলে টিচাররা আসে, দেখে যে ওরকম করে তান্ত্রিক মানে ওই দারোয়ানটা পড়ে রয়েছে, তাকে তোলা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে কী সমস্যা, তাই সে এরকম করে কেন পড়ে রয়েছে। সেই দারোয়ানটা সব কিছু বলে হেডমাস্টারকে এবং বাকি টিচাররা যারা ছিলেন আর কি, সবাইকে সব কিছু বলার পরে সে প্রথমে তো কেউ বিশ্বাস করছিল না। তারপর যখন বাকিরাও বলছে যে হ্যাঁ আমরা এরকম অনেক কিছু ফিল করেছি, অনেক কিছু দেখেছি, তখন তারা ঠিক করে যে এই তান্ত্রিক মানে আমার কাছে আসবে, মানে তান্ত্রিকটা বলছে আমার কাছে আসবে। তখন তারা সবাই মিলে আমার কাছে আসে। আমি ওই স্কুলে যাই, যাওয়ার পরে পুরো স্কুল ঘুরে দেখি যে কোথায় কী সমস্যা না সমস্যা। যখন আমি দেখলাম মেন সমস্যাটা ওই রুমে, তখন কিন্তু আমি ওই মেন সমস্যায় মানে যে রুমটায় একটা তাবিজ ফাবিজ দিয়ে বন্ধ করে দিয়ে আসি, যাতে ভেতরে যে আত্মাটা রয়েছে সে আত্মাটা ভেতরেই থেকে যায়, ঠিক আছে। তো তখন তারপর থেকে ওই রুমটা একেবারেই বন্ধ হয়ে যায়, যেটা তুই আজকে খুলে দিয়েছিস, মানে আমার দিকে তাকিয়ে বলছিস যেটা তুই আজকে খুলে দিয়েছিস। এরপরে আমি একবারে চুপ হয়ে গেছিলাম, যে আমি নিজেও জানি না আমি কী বলবো ওদেরকে। তারপর ওই তান্ত্রিকের যা করার সে করে ওই বাচ্চাগুলোর সাথে। তো দেখলাম বেশ কিছুক্ষণ পরে, কিছু ঘন্টার মধ্যেই কিন্তু বাচ্চাগুলো আবার নর্মাল স্বাভাবিক হয়ে গেল। তো আমি ওদের সবার কাছ থেকে ক্ষমা চাইলাম, ওই স্কুলের সবার কাছে আমি ক্ষমা চাইলাম যে আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, ঠিক আছে। সেই তান্ত্রিক আবার স্কুলে আসে, সে আবার নতুন করে একটা ধাগা সেই রুমের মধ্যে বন্ধ করে দেয়, ঠিক আছে। তারপরে আমার যা জানার ছিল আমি জেনে নিই, ঠিক আছে। আমি আমার বাড়িতে ফিরে আসি এবং ওই যে আমার সোহম আর ওই মনীষ ছিল, ওদেরকে কাজটাকে দিয়ে
যেটা আমি রেডি করেছিলাম আর কি, সেটা দিয়ে ওরা কলকাতায় ফিরে আসছে এবং আমি আমার বাড়িতে কিছুদিন থেকে যাই। তো এইটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন সবার সাথে শেয়ার করে দিন। তো আশা করছি আপনাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।